আমি পাবো না, নাই। এবং 1 বছর আগে আসিয়ার ঘটনা যখন মামলা হলো সেটাও এখনো কার্যকর আমি সেটাও বলছি। এই যে দেশের সাধারণ মানুষের বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর অবস্থা, কি করবে রামসার ঘটনাটা কিন্তু মানুষ তো আলোচনা সমস্যা মিরপুরে রাস্তায় সাধারণ মানুষ যে বের হচ্ছে সরকারকে আসলে এই ঘটনা কিন্তু বক্তৃতা হলো, প্রশ্ন হলো সরকারের তার বাবার দেশের বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষের অনাস্থা, সেক্ষেত্রে সরকারের কি করবে? জাজমেন্ট হয়ে গেল না? না না না, তার বাবার কথাটা আমি বলছিলাম। তার বলছি এটা জাজমেন্ট হয়ে গেল। আমার মনে হয় আমাদের মাননীয় আইনমন্ত্রী আজকে এই ব্যাপারে প্রেস ব্রিফিং করেছেন রামিসা দর্শন এবং হত্যার বিষয়ে। তারপরে যেহেতু আপনারা প্রশ্নটা তুলেছেন, আমাদের বক্তব্য হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করুন কিছু অপরাধ আছে, সেটা অপরাধ কমানোর জন্য প্রোঅ্যাক্টিভ কাজ করি আমরা। যেমন মাদক বিরোধী অভিযান চলছে, চাঁদাবাজি চলছে, অনেকটা প্রোঅ্যাক্টিভ, যাতে এই অপরাধগুলো কম হয়। কিন্তু এই জাতীয় অপরাধগুলো ধর্ষণ সংঘটিত হওয়ার পরে যে করণীয় সেই বিষয়ে আমরা দায়িত্বে আসার এ পর্যন্ত যতগুলো হেনিয়াস ক্রাইম এই জাতি হয়েছে, আপনারা কেউ একটা ক্রাইমের ক্ষেত্রে বলতে পারবেন যে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করবে এবং সংক্ষিপ্ত সময়ের ভিতরে তারা অ্যারেস্ট করতে পারবে? একটাও নেই। আমার কাছে তালিকা সম্পূর্ণ আছে। যদি তার ব্যত্যয় কিছু হয়ে থাকে আপনারা প্রশ্ন তুলতে পারবেন। রামিসার ব্যাপারেও 24 ঘন্টার ভিতরে আসামি গ্রেফতার হয়েছে এবং তার রামিসার যে প্রধান আসামি দর্শক, তার নাম সম্ভবত সোহেল, তার স্ত্রী সহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 164 স্টেটমেন্ট দিয়েছে, জবানবন্দি দিয়েছে। আমরা এইটুকু এসিউরেন্স দিতে পারি আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা, বিচারের দায়িত্ব আদালত। বিচারহীনতার যে বিষয়টা সবাই সবসময় বলে থাকি, এটা সর্বক্ষেত্রে সঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে বিচার বিলম্বিত হয়, সেই জন্য মানুষ মনে করে বিচার পাবে না। কিন্তু এই জাতীয় ক্রাইমগুলো আমি গভর্নমেন্টের সময়ে দেখেছি, আমি তাদেরকে কৃতিত্ব দিতে চাই। সেই সময়েও এই জাতীয় কয়েকটা ঘটনা ঘটে হেনিয়াস ক্রাইমের সংক্ষিপ্ত সময়ের ভিতরে আইনি ব্যবস্থা, বিচারিক ব্যবস্থা তারা গ্রহণ করছে। এক্ষেত্রেও আমি এইটুকু এসিউরেন্স দিতে পারি যে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে। সাজার কথা তো আমি বলতে পারবো না। অন্যান্য যে সমস্ত বিষয় এখানে আমি বলতে পারি, যেমন আমরা দায়িত্ব নেওয়া কোনো হত্যা মামলাটি সহ আরো কিছু মামলা আমরা লিস্টেড করেছি, যেগুলো অনেকটা দীর্ঘদিন যাবৎ বিচারিক প্রক্রিয়ার মধ্যে সফল হয় না, সেগুলো আমরা অ্যাড্রেস করেছি। যেমন তনু হত্যা মামলার একজন আসামি আমরা অ্যারেস্ট করে তার সাথে ডিএনএ শৃঙ্খলার বিষয়ে আরো 2 জন আসামি আছে। ইতিমধ্যে আরো একজন আসামি শনাক্ত করা হয়েছে, রক্ত পাওয়া, ডিএনএ 3 জন স্পান পাওয়া, এগুলো মিলিয়ে দেখা হচ্ছে এবং আশা করি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়। এছাড়া কুমিল্লা সংঘবদ্ধভাবে যে একটা দর্শনের ঘটনা হয়েছে, সব আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারপরে বগুড়ার তরুণী দর্শনের বিষয়ে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যেই এগুলো সব আসামিকে হাতে গ্রেফতার করা হয়েছে। কাপাসিয়ায় 5 খুনের ঘটনায় তাদেরকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। ঢাকার মান্ডায় প্রবাসী হত্যাকাণ্ডের বিষয়েও এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 2 জন নারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে আমাদের যে অভিযান ছিল, অভিযান সেটা ডিএমপির এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুরে, তারপর
অস্ত্র মাদক উদ্ধার অভিযান মোহাম্মদপুর শেরেবাংলা নগরে, তারপরে আমাদের মে মাসের প্রথম সপ্তাহে ঢাকা মোহাম্মদপুর শেরেবাংলা নগর ব্লক রেড চলছিল, সেটা আমরা এখানে সফলতা অর্জন করেছি। পেশাদার অনেক অপরাধীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং অনেকেই দীর্ঘদিন যাবত আইনের চোখে দুটো দিয়ে যেভাবে পালিয়েছিল তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এখন যাত্রাবাড়ি থানাতেও একইভাবে আমরা অনেক ওয়ারেন্টভুক্ত আসামি ছিনতাইকারী তাদেরকে প্রায় 41 জন আমরা গত কয়েকদিন মে মাসের 18 এবং 19 তারিখ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এইভাবে তেজগাঁতে 63 জন, ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজারের বিভিন্ন জায়গায় আমরা উল্লেখ করার মতো কিছু সফলতা বলতে পারি। যেমন বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গতকালকে সম্ভবত কক্সবাজারে আমার নির্বাচন এলাকা গোলা জেলার একজন সেনাবাহিনীর ক্যাপ্টেনকে বিচার সম্পন্ন হয়েছে। সম্ভবত 4 জন কি 5 জন মৃত্যুদণ্ড হয়েছে ফাঁসি, তারপরে যাবতীয় আছে বিভিন্ন নিয়মের সাজা। এছাড়া বকিয়া টেকনাফেও র্যাবের প্রায় 15 অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পলাতক বিভিন্ন আসামি অনেককে গ্রেপ্তার করেছে। আর বলা যায় আইন শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য দেশের জননিরাপত্তা এবং জনপ্রত্যাশা অনুযায়ী শান্তি নিশ্চিত করার জন্য যা যা কিছু করার দরকার আমরা করার চেষ্টা করছি। আর পুলিশ সিস্টেমের মধ্যে আমরা অনেক রিফর্ম, অনেক সংস্কার করার চেষ্টা করছি। আমাদের অনেক কিছু করার বাকি আছে, সেটা আমার মানি, কিন্তু সরকারের বয়স তো প্রায় 3 মাস। তো 3 মাসে আমরা কেবল সব কিছু রিফর্ম করে সুষ্ঠুভাবে সামনের দিনে কীভাবে আমরা কাজ করব, এই পলিসিগুলো, এই সিদ্ধান্তগুলো নিতে সময় লাগবে। তার মধ্যে আমরা যে অ্যাকশনটা করেছি, আশা করি আপনারা কষ্ট করে সেটার কৃতিত্ব দিতে পারবেন না। এই জিনিসগুলোতে ভালো হচ্ছে, কিন্তু টোটাল ইস্যুগুলোতে যে এক্সিস্টিং ল আছে তা কি যথেষ্ট মনে করেন কিনা আপনি? আর প্রকাশ্যে এই ধরনের অপরাধীদের এটা প্রকাশ্যে এক্সিকিউট করার জন্য বিভিন্নভাবে দাবি উঠছে, যদিও বা এটা অনেক ক্ষেত্রে সমর্থনযোগ্য নয়, কিন্তু আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান, সমাজের চাহিদা অনুসারে, সময়ের চাহিদা অনুসারে সকল আইনকে আপ টু ডেট এবং যুগোপযোগী করতে হয়, সেগুলো চলমান প্রক্রিয়া, সেগুলো তো আছেই। বিভিন্ন আইনে অবশ্যই আমাদের কিছু কিছু সংশোধন আনতে হবে, সেটা আমরা দেখব। আবার কিছু কিছু ক্ষেত্রে এগুলো চিন্তা করতে হয় যে খুব সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আবার অবিচার করা হচ্ছে কিনা, বা এমন কিছু হয় যে আমরা খুব কঠোরতম আইন প্রণয়ন করলাম, প্রয়োগের ক্ষেত্রে সেটা আবার মিসইউজ হচ্ছে কিনা, অপব্যবহার হচ্ছে কিনা, এগুলো সবগুলো লক্ষ্য রাখতে হয়। এখন কোনো ঘটনা ঘটলো, সেই জন্য একটা চটজলদি করে আইন প্রণয়ন করে ফেলা এবং কোনো আদালত সৃষ্টি করে ফেলা, এগুলো ইমোশনালি করা যায়। এটা বৃহত্তর ক্যানভাসে দেখতে হবে। যেমন গোড়াতলা কোথায় একটা ইন্টারিম গভর্নমেন্টের সময় এটা নিয়ে তোলপাড় হলো, এবং এখানে বোধহয় কিছু আইনি সংশোধন নিয়ে সে সংযুক্ত সমাজের বিচার কার্য সম্পন্ন হয়েছে। এটা সময়ের দাবি ছিল, কিন্তু সেটার দীর্ঘমেয়াদে কি হবে না হবে সে আইনগুলো চিন্তা করতে হবে। শিশু ধর্ষণের ক্ষেত্রে আদালত প্রতিষ্ঠা করা হলো, ট্রাইব্যুনাল দেখা গেল সেই একই এখতিয়ার নারী ও শিশু আদালতে দেওয়ার মতো করা যায়, আদালতের সংখ্যা বৃদ্ধি না করে। কারণ এখানে রেভিনিউ এক্সপেন্ডিচারের বিষয় আছে, আদালত সেট আপ করার বিষয় আছে, জনবলের বিষয় আছে। তখন দেখা যাবে যে 64 ডিস্ট্রিক্টে আদালত আমরা করলাম, ট্রাইব্যুনাল করলাম, দেখা যাবে মামলার সংখ্যা কোথাও 2টা, কোথাও 10টা, কোথাও 9টা। এগুলো সব বিবেচনায় নিয়ে যেভাবে মানে জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিচার নিশ্চিত করা সম্ভব, সেভাবে এগুলো আবার করা যায়। কিন্তু ওই সাময়িক সময়ের জন্য
জনগণের যে ক্ষোভ সেটাকে মেটানোর জন্য যদি আমরা সব বিষয়ে দ্রুততম আইন প্রণয়ন করি বা আদালত সৃষ্টি করি, সেই বিষয়টা আমার মনে হয় সকল ক্ষেত্রে সঠিক হয়। বলেছেন যে রামিসা এই হত্যা মামলা সংক্ষিপ্ত সময়ে তদন্ত করে অভিযোগ দায়ের করবেন, আপনি কি কোনো নির্দিষ্ট টাইম বলবেন যে এই কদিন? না, আমার কাছে আজকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে যে কাগজটা দিয়েছে তাতে আমি 164 এর যে ভাষাটা দেখেছি, 164 স্টেটমেন্টে, তাতে করে মূল আসামি তার যে সহযোগী আসামি তার স্ত্রীকে সহ এখানে যে স্টেটমেন্টটা দিয়েছে, তাতে করে অন দ্য বেসিস অফ দিস 164 স্টেটমেন্ট এবং আরো সংক্ষিপ্ত তদন্ত যেটা করতে হবে করে চার্জশিট দাখিল করাটা খুব বেশি দিন লাগবে না। সেই ক্ষেত্রে আদালত সুপ্রসিডিওর আছে, আসামির পক্ষের আইনি অধিকার আছে, তারা আদালতে হয়তো তারা এগুলো সব কিছু বিবেচনায় নিতে হবে। আমি বললাম যে আমাদের কাজটা আমরা দ্রুততম সময়ের ভিতরে দিতে পারবো, যেহেতু আসামি হচ্ছে দুইজন, একজন মূল আসামি আর একজন তার স্ত্রী সহযোগী, তাকে পলায়ন সহযোগিতা করেছে। তো সেই ক্ষেত্রে দুইজনকেই অ্যারেস্ট করা হয়েছে, মূল আসামি 164 করেছে। এখন এর ভিত্তিতে চার্জশিট দেওয়াটা বেশি সময় লাগবে না। আনুমানিক হয়নি। তদন্তকারী কর্মকর্তা মাননীয় মন্ত্রী, গতকাল পশ্চিমবঙ্গে যে বিতর্কিত যে নাগরিকত্ব যে আইন সিএএ কার্যকর হয়েছে, এর সাথে কি সম্পর্ক? না মাননীয় মন্ত্রী, সমসাময়িক কিছু বলা হচ্ছে, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, এই জন্য প্রশ্নটা রাখছেন। সমসাময়িক বলেছে নাকি? আমাদেরকে সেরকমই বলা হয়েছে যে সমসাময়িক ইস্যুও থাকবে, একটু যদি প্রশ্নটা নেন যে, এবং গতকালকে পশ্চিমবঙ্গের নতুন যে মুখ্যমন্ত্রী উনি বলেছেন 2024-এর 31 ডিসেম্বরের মধ্যে যারা এসেছেন তাদেরকে একটা পুশব্যাক করার কথা আবার তিনি বলেছেন দায়িত্ব নেওয়ার পরে, এবং গতকালকে আবার বলেছেন যখন এই সিএএ কার্যকর হয়েছে। সরকার আসলে কি মনে করে, কারণ 5 আগস্ট পরবর্তী, শুধুমাত্র 5 আগস্ট পরবর্তী না, আমরা দেখেছি বেশ কয়েক মাস ধরেই কিন্তু সেই মানে একটা রেজিম পরিবর্তনের পরে অনেকেই এই দেশ থেকে আসলে পাড়ি জমিয়েছে পাশের দেশ ভারতে। সুতরাং যদি পুশব্যাক করে, সেই পুশব্যাকের প্রসঙ্গটা কিন্তু আবার চলে আসবে, অন্তত মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে দিয়েছে। আপনি আসলে কি মনে করছেন? আপনি যা মনে করছেন ঠিক তা বলবেন। কারণ হচ্ছে এটা পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ বিষয় এবং ভারত সরকারের নিজস্ব আইন কানুন। ভারতের আইন যেটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ, সেরকম আরো একটা আইন আছে আসামের, হচ্ছে ন্যাশনাল সিটিজেন রেজিস্টার, এটা বোধ হয় এনসিআর, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, এরকম। তো এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, এগুলো ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। তাদের সিটিজেন তারা কি করবে, কিভাবে সিটিজেনশিপ নিতে হবে। কারণ পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, তাদের প্রতি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বা তাদের নীতি অনুযায়ী তারা কি করবে, সেটা তাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। এখানে আমাদের কোনো বক্তব্য থাকার কথা না। আমরা আমাদের সীমান্তে আমাদের বিজিবি মোতায়েন আছে, আমরা অবৈধ অনুপ্রবেশ আমরা ঠেকানোর জন্য আমরা সতর্ক অবস্থায় আছি। আর অন্যান্য বিষয় যেগুলো আপনি বললেন যে ওখান থেকে পুষবেক বা এখান থেকে পুষিন হচ্ছে, এগুলো আমার নজরে নেই। মাননীয় মন্ত্রী, একটা বিষয় একটু জানতে চাই, আপনি আইন শৃঙ্খলার অবস্থার কথা বলছিলেন, পুলিশ দীর্ঘদিন থেকে নিষ্ক্রিয় ছিল, আপনি বলছেন এখন তারা খুব প্রোঅ্যাক্টিভ হয়ে কাজ করে। কোথায় বলেছেন নিষ্ক্রিয় ছিল? আগের অবস্থা তারা নিষ্ক্রিয় ছিল। তাও বলিনি। না, আপনার কথা বলিনি, আমি বলছি আগে নিষ্ক্রিয় ছিল, সেই অবস্থা থেকে এখন আপনি বলছেন, বলি নাই, আপনি বলেছেন যে প্রোঅ্যাক্টিভ কাজ করছে, আগের কথা বলছেন না। প্রোঅ্যাক্টিভ মতলব আমি কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশের একটা দায়িত্ব থাকে তারা পালন করা আইন অনুযায়ী, কিন্তু প্রোঅ্যাক্টিভ কাজটা হচ্ছে যাতে ঘটনা সংঘটিত না হতে পারে সেই জন্য প্রিপারেশনের মেজার্স সেরকম বিষয় আছে, যেমন মাদক দ্রব্যের বিষয়ে মাদক উদ্ধার এবং মাদক চোরাচালানি বা মাদক ব্যবসায়ীদের আমরা গ্রেফতার করছি আমাদের একটা ইনফরমেশনের ভিত্তিতে, ইন্টেলিজেন্স সাপোর্টের ভিত্তিতে শুরু। এগুলো হচ্ছে প্রোঅ্যাক্টিভ, যাতে অপরাধ সংগঠন না হতে পারে। রিঅ্যাক্টিভ হচ্ছে ঘটনা হয়ে যাওয়ার পরে। না, সেটার সাথে আমার একটু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা সাম্প্রতিকভাবে বেশ কয়েকটা সোশ্যাল মিডিয়া বা বিভিন্নভাবে শুনছি এবং কয়েকটা পত্রিকায় এসছে যে বাংলাদেশে অনেকে আবার ফিরে আসতে চান
এই অবস্থায় বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে বিভিন্ন ঝটিকা মিছিল হচ্ছে, পরিস্থিতি বিভিন্ন জায়গায় কিন্তু কিছুটা অবনতি হচ্ছে। এই জায়গাটা আপনারা কিভাবে অ্যাড্রেস করছেন কিনা? এর আগে যিনি চলে গেছেন বাংলাদেশ থেকে, জনরোষের মুখে, এর আগে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল, তার বিভিন্ন মাধ্যমে সেই বক্তব্যগুলো কিন্তু বিভিন্ন মিডিয়ায় কিন্তু উঠে আসছে। এইভাবে ঘোষণা করে আগে সেটা কি আপনারা এই বিভিন্ন মিডিয়াগুলো যে এটাকে কাভারেজ দিচ্ছে, একই সাথে বিভিন্ন জায়গায় যে ঝটিকা মিছিল হচ্ছে এবং তার ফিরে আসার যে কার্যক্রমগুলো, সেগুলো আপনারা অবজার্ভ করছেন কিনা? ফিরে আসার ক্ষেত্রে আমরা তো তাকে ফেরত চাই, আইনিভাবে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলা ফেস করুন। তো এখন যদি কেবল আসতে চায়, আমরা তো তাকে চাচ্ছি ফেরত। আমার প্রশ্ন যেটা ছিল, আমরা যদি কোনো সাজাপ্রাপ্ত আসামির গণমাধ্যম প্রচারের ক্ষেত্রে একটি বিধিনিষেধ আছে, আমি যতটুকু জানি তারেক রহমানের বেলায় কোনো গণমাধ্যম তার বক্তব্য প্রচার করতে পারেনি। এখন আমরা বেসিক্যালি দেখছি যে শেখ হাসিনা যখন কোনো বিবৃতি দেয় সেটা গণমাধ্যম খুব সুন্দরভাবে প্রচার করে। এটা কোনো বিদেশিকে তুলে নেওয়া হয়েছে কিনা, অথবা এটার আইনটা করে এরকম বিধিনিষেধ আছে বলে আমার জানা নেই। এখন যদি কোনো গণমাধ্যম কোনো বক্তব্য প্রচার করে থাকে, আদালতে যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে সেই ব্যক্তির বক্তব্য প্রচার সেই ক্ষেত্রে পারে, কারণ আদালতে নিষেধাজ্ঞা আছে কিনা আমি আমরা দেখেছি যে এরকম আদালতের নিষেধাজ্ঞা থাকলে সেটা গণমাধ্যমে ফলো করা উচিত। ঘটনাগুলি বরাবরই ঘটছে এই শিশু বিষয়গুলো, এবং মাননীয় মন্ত্রী বলেছে এখন চলে যাবে।